হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইট টিচিং এসি। আজকে ক্লাসে আমি তোমাদেরকে সমাপতিত বল নিয়ে আলোচনা করে দেবো। তো এই সমাপতিত বলটা জিনিসটা কী বটে, আর এই বলটার গুরুত্ব কোথায় 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 তোমরা কাজে লাগাও। ধরো আমরা বাস্তব লাইফে যে বলটা প্রয়োগ করি, সেই বলটার ক্ষেত্রে যে কোনো একদিকে, ধরো এই বস্তুটার ক্ষেত্রে আমরা কি ধরে নিই, যখন নিউটনের ক্ষেত্রে যখন করেছিলাম, ধরো এই বক্সটার উপর একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তো এই বলটা আমাকে কী ধরেছিলাম, এই বলটাকে আমরা ধরো যে কোনো একদিকে বলটা প্রয়োগ হচ্ছে। এবার যে কোনো একদিকে বল প্রয়োগ মানে কি, ধরো এই বস্তুটার ক্ষেত্রে যে কোনো একদিকে হচ্ছে, মনে করো এইদিকে বল প্রয়োগ করছি, দিয়ে এই বস্তুটাকে আমি এইদিকে ঠেলে নিয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি বস্তুটার ক্ষেত্রে আমি করছি কি একদিকে বল প্রয়োগ করছি। এবার বাস্তব লাইফে কী হয়, আমাদের এই বস্তুটার উপর কিন্তু অনেক বল কাজ করে, ঠিক আছে। বিভিন্নভাবে কিন্তু অনেক বল এই বস্তুটার মধ্যে কিন্তু কাজ করে, যার কারণে আমরা একটা লকে কিন্তু কাজে লাগাতে পারি না বাস্তব লাইফে। তার মধ্যে ধরো আমরা যদি এফ সমান এম এ যদি বলি একটা ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগাবো, তখন সেক্ষেত্রে দেখা যাবে এর সাথে কিন্তু ঘর্ষণও কাজ করে যাবে, আর অন্যান্য যে পারিপার্শ্বিক যে বলগুলো আছে সেগুলো কিন্তু একটা বস্তুর মধ্যে সবসময় কিন্তু কাজ করবে, ঠিক আছে। শুধু একটাই যে বল দিয়ে আমি, যখন আমরা প্রথম শিখেছি একটা ইকুয়েশন দিয়ে করেছি, কিন্তু আস্তে আস্তে বাস্তব লাইফে এই ধরনের একটা বস্তুর ক্ষেত্রে কিন্তু অনেক বল ক্রিয়া করে, ঠিক আছে। তো এটাকে নিয়ে মানে এটাই হচ্ছে মেনলি সমাপতিত বল। এবার দেখো সমাপতিত বল, ঠিক আছে। ডেফিনেশনটা লিখে দিচ্ছি, দেখো কোনো বিন্দুতে ঠিক আছে, কোনো বিন্দুতে, এটা ধরো অন্য কালার দিয়ে লিখে দিই আমাদের বুঝতে সুবিধা। একাধিক বল ক্রিয়া করলে, মানে একটা পয়েন্টের উপর, ধরো এরকম 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 প্রচুর বল ক্রিয়া করছে, ঠিক আছে। কোনো বিন্দুতে একাধিক বল ক্রিয়া করলে তাদের সমাপতিত বল বলে। এবার দেখো, যখন এবার বস্তুর ক্ষেত্রে গিয়ে সমাপতিত বলটা কী হয়, ওই একটা বিন্দুর ওপর কী হয়, একাধিক বল ক্রিয়া করে। এবার বস্তুটাকে আমি যদি বলি কখন সাম্যাবস্থায় থাকবে, যখন মনে করো এই যে বলটা যে কাজ করছে, এই বলগুলো ধরো এখানে মনে করো আমি বললাম F1 F2 F3 F4 F5, ঠিক আছে, F6, এত বল কাজ করছে। তাহলে এদের যখন ক্রিয়াটায়, যখন বস্তুটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, মানে স্থান পরিবর্তন হবে না, তার মানেটা কি, এই বস্তুটার ওপর যে টোটাল বলটা প্রয়োগ হচ্ছে, সেই বলটার লব্ধি সর্বদা শূন্য হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কি বলবো, যে সাম্যাবস্থা কেসটা কী হয়, সাম্যাবস্থা শর্ত, দেখো সাম্যাবস্থার শর্ত, এটা কিন্তু এটা থেকেই আসে। এই যখন সমাপতিত বলটা, যতগুলো সমাপতি মানে কি এখানে কি একাধিক যখন বলটা কাজ করছে, সেই বলগুলো যখন মোট যেটা লব্ধি বলবো, সেই লব্ধিটা যদি শূন্য হয়ে যায়, তার মানে কি বস্তুটা তখন সাম্যাবস্থায় থাকছে, মানে কোনো দিকে যাচ্ছে না, বস্তুর ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন বা কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, ঠিক আছে। মানে আমি তো বলি যে কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি ওই বলগুলির লব্ধি শূন্য হয়, তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে। বস্তুটি তার মানে কি তখন সাম্যাবস্থায় থাকবে। এবারে কি একাধিক
বিন্দুতে যখন একাধিক বল যখন কাজ করবে তখন সেক্ষেত্রে কি হবে, একটা ব্যাপার কি হবে। ঠিক আছে, ধরো আমি একটা ছবি আঁকছি, তোমাদেরকে একটা বিন্দুতে যে একাধিক বল ক্রিয়া করে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার ধরো এটা ক্ষেত্রে আমি ধরো একশো একটা উপাংশ নিচ্ছি, একশো একটা আমি ধরো অক্ষগুলো নিলাম। এবার এই অক্ষটার ক্ষেত্রে ধরো দুটো বল ধরো সাপোজ কাজ করছে, আমি ধরলাম একটা ধরলাম P1 বল, ঠিক আছে, ধরো এটা আমি ধরলাম, এটা ধরো বললাম P1, ঠিক আছে, এটার নাম দিলাম P1 বল কাজ করছে। আর একটা ধরলাম P2 বল, ঠিক আছে, এটা ধরো বলছি P2 বল কাজ করছে। এবারে ধরো যে বলটা P1 কাজ করছে তার সাথে কোনটা আমি বললাম অনুকের সাথে আলফা, ঠিক আছে। এবার এটা ধরো আলফার জায়গায় আমি আলফা 1 করে দিলাম এটা, আর এইটা করলাম, এইটা যে বলটা কাজ করছে এটা করলাম আলফা 2, ঠিক আছে, দুটো বল কাজ করছে ধরো। এবার এক্ষেত্রে ব্যাপারটা ধরে আমি যদি বলি যে এক্স অক্ষ বরাবর কি উপাংশগুলো থাকছে ওই P1 বলে, এক্স অক্ষ বরাবর P1 এর উপাংশ কি হবে, এটা P1, ঠিক আছে, এদিকে আছে তাহলে এদিকে হচ্ছে, এদিকে ধরো এক্স, এটা ধরো ওয়াই আছে, তাহলে P1 cos আলফা আমি এটা বলতে পারি। এবার ধরো P2 এর ক্ষেত্রে রাখি, তাহলে এক্স অক্ষ বরাবর P2 এর উপাংশ এটা বলবো P2, আচ্ছা এখানে 1 যদি বলি তাহলে এটা হচ্ছে cos আলফা 2 এখানে। তাহলে এক্স অক্ষ বরাবর এরকম যদি P1 P2 P3 এরকম যদি গাদা বল থাকে, ঠিক আছে, মানে অনেক একাধিক যদি বল থাকে, একাধিক সংখ্যক যদি বল থাকে তখন সেক্ষেত্রে কি বলবো, তখন আমি যদি বলি পুরো বল যে লব্ধি কত হচ্ছে এক্স অক্ষ বরাবর মোট লব্ধি বল, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর মোট লব্ধি বল, এটা কি হবে এরকম করে ধরো আরও বল চলে যাবে একাধিক বল, তাহলে এটি হবে P1 cos আলফা প্লাস P2 cos আলফা 2 প্লাস P3 এরকম করে আরও যদি বল থাকে তাহলে সেক্ষেত্রে P3 cos আলফা 3 এরকম করে চলে যাবে, ঠিক আছে। আমি যেহেতু দুটো বল এখানে দেখাচ্ছি P3 cos আলফা 3 প্লাস ডট 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 করে আরও চলে যাবে এরকম। সেরকম ধরো একইভাবে যদি আমি আবার বলি যে ওয়াই অক্ষ বরাবর কী হবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর একইভাবে আমি লিখে দিচ্ছি, ধরো P1 এর জন্য কত হবে, P1 এর উপাংশ, তাহলে কি হবে এটা P1 sin আলফা 1, আর ধরো ওয়াই অক্ষ বরাবর P2 এর উপাংশ, এটা কি হবে P2 sin আলফা 2, ঠিক আছে, এরকম হবে। তাহলে মোট এরকম আবার আগের মতো করে দিচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর মোট লব্ধি বল তখন কি হবে এরকম একভাবে P1 sin আলফা 1 প্লাস P2 sin আলফা 2 প্লাস P3 sin আলফা 3 এরকম করে ডট ডট করে চলে যাবে তোমার আরও জিনিস, ঠিক আছে, P3 sin আলফা 3 এরকমভাবে আরও ধরা যাবে। তাহলে এদেরকে যদি আমি বলি যে লব্ধি বল বার করবো, ঠিক আছে,
তাহলে এটার ক্ষেত্রে আমি এরকম নাম দিলাম যে সাপোজ মনে করো যে এই যে লব্ধি বলটা আমি এটা ব্র্যাকেটে ধরে একটা করে নামকরণ করে দিচ্ছি যে ধরো এটার ক্ষেত্রে নাম দিলাম এরকম হচ্ছে এটা পি এক্স, ঠিক আছে। আর এটা ধরো টোটাল বললাম, এটা যেটা পি ওয়াই, ঠিক আছে। তাহলে মোট লব্ধি বল কী হবে, তাহলে মোট লব্ধি বল কী হবে রুট ওভার পি এক্স তার স্কোয়ার প্লাস পি ওয়াই তার স্কোয়ার। আর যদি বলি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কী হবে, ট্যান থিটা সমান পি ওয়াই বাই পি এক্স। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর আমি এই কন্ডিশনটা দেখানোর পর দেখো একতলীয় বল যেটা হচ্ছে, একতলীয় বলের কিছু কন্ডিশন আছে, মানে শর্ত আছে। একতলীয় সমাপতিত যে বলটা আছে সে বল সময় সাম্যাবস্থার শর্ত আছে, ঠিক আছে। দুটো শর্ত আছে, একটা প্রথম শর্ত আর একটা দ্বিতীয় শর্ত। দুটো শর্তই তোমাদের আমি করে দিচ্ছি। দেখো হেডিং করবে যে একতলীয় সমাপতিত বলসমূহের সাম্যাবস্থার শর্ত, ঠিক আছে। একতলীয় সমাপতিত বলসমূহের সাম্যাবস্থার শর্ত। তাহলে কি প্রথম শর্ত, প্রথম শর্ত কি বলছে, কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে এবং তার লম্ব দিকে, ঠিক আছে। ওকে আমি যে ছবিটা দেখাচ্ছিলাম আগে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো এইখানে হচ্ছে এই দিকটা এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর। তাহলে এই দিকের উপাংশটা কি একটা পার্ট থাকছে, আর এর লম্ব দিক বলতে কি ওয়াই বরাবর। পি ওয়ানে কি হচ্ছে এইদিকে একটা উপাংশ এক্সের দিকে, আর একটা হচ্ছে লম্ব বরাবর মানে ওয়াইয়ের দিকে হচ্ছে উপাংশ। এক্ষেত্রে কী বলতে পারি, কোনো নির্দিষ্ট দিকে এবং তার লম্ব দিকে একতলীয় বলসমূহের উপাংশগুলির বীজগাণিতিক সমষ্টি পৃথকভাবে শূন্য হতে হবে, ঠিক আছে। তারপরে কি পৃথক মানে কি, পৃথকভাবে বলছে কোনো নির্দিষ্ট দিকে এবং তার লম্ব দিকে একতলীয় বলসমূহের উপাংশগুলি বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি আমাকে এক্স অক্ষ বরাবর বীজগাণিতিক সমষ্টিকে নিয়েছিলাম পি এক্স, মানে টোটাল যেটা পি এক্স আমার আছে, ঠিক আছে। তাহলে আমি যদি ভেক্টর মতো লিখে দিই যে পি এক্স টোটাল, তাহলে এটা সমান 0 হতে হবে। আবার যদি বলি পি ওয়াই টোটাল যেটা আমি দেখালাম সেটা সমান কিন্তু 0 হতে হবে। এবার দেখো দ্বিতীয় শর্ত, এবার কি এই শর্তটা যে পূর্ণ হয় তার মানে কি বস্তুটার মধ্যে কী হবে, প্রথম শর্ত যদি পূর্ণ হয় তার মানে কি পি এক্সটা 0 পি ওয়াইটা মানে প্রত্যেকটা বলের ক্ষেত্রে প্রত্যেকটা উপাংশ মানে লম্ব দিকে উপাংশটা আর ওই দিকে উপাংশগুলো কিন্তু টোটাল সমষ্টিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে কি ওই বস্তুটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ত্বরণ থাকবে না, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত এবার হচ্ছে ধরো মনে করো একটা তল আছে,
এবার সেই তলে একাধিক বিন্দুর সাপেক্ষে যখন ওই যে বলগুলো বললাম সেই বলের কিন্তু ভ্রামকটার বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। বলে দিই ব্যাপারটা, আমাকে একবার লিখে তারপর বুঝিয়ে দিচ্ছি। তাহলে একই তলে অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে একতলীয় বলসমূহের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। বলের ভ্রামক মানে কি? বল আর যে ওদের মধ্যে বল প্রয়োগের মানে যেখান থেকে বলটা প্রয়োগ হচ্ছে তাদের দূরত্ব, ঠিক আছে, এফ ইন্টু এল, এটা হচ্ছে বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, মনে করো আমার এখানে একটা দরজা আছে, ধরো এ বি হচ্ছে দরজার অক্ষ, ঠিক আছে, ধরো আমি এখানে বল প্রয়োগ করছি, তাহলে আমার এখান থেকে ডিস্টেন্সটা যদি আর হয় আর এখানে যদি আমি বলটা প্রয়োগ করি তাহলে এফ, ঠিক আছে, এফ ইন্টু আর, এটা কী হবে আমার বলের ভ্রামক, ঠিক আছে। কোনো অক্ষ থেকে, যে অক্ষ বরাবর কোনো একটা বস্তু ঘুরছে সেই অক্ষ বরাবর, ধরো এই এবি অক্ষ থেকে যেখানে বল প্রয়োগ করছি বলের প্রয়োগ বিন্দু দূরত্ব গুণফল, বল এবং বলের প্রয়োগ বিন্দু, অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্বের গুণফলই হলো কি বলের ভ্রামক, ঠিক আছে, এফ ইন্টু আর, এটাই হচ্ছে কি বলের ভ্রামক। এবার তোমাদের একটা ব্যাপার আছে ল্যামির উপপাদ্য। এই ল্যামির উপপাদ্যের ক্ষেত্রে একটা কেস আসবে তোমাদের, মানে দুটো বলের অধীনে সাম্য আর ধরো তিনটি বলের অধীনে সাম্য, এই ব্যাপারটা কিন্তু আসবে। দেখো দুটো বলের অধীনে সাম্য কী হবে আর তিনটে শর্তগুলো মোটামুটি ছোটোখাটো করে করলেই হবে। তোমাদের দুই বলের অধীনে সাম্য, এটার ক্ষেত্রে কি হবে, এক নাম্বার কন্ডিশন কি, যে বলটা সামনে যখন দুটো বলের অধীনে যখন আমি থাকবো, ধরো এদিকে একটা বল আছে, ঠিক আছে, ধরো এদিকে একটা F1 বল প্রয়োগ করছে একটা বস্তুর মধ্যে আছে, আর এদিকে মনে করো F2 একটা বল প্রয়োগ করছে, তাহলে কি এই বলটাকে F1টাকে এদিকে কাজ করতে হবে আর F2টাকে এদিকে কাজ করতে হবে। আর একটা ব্যাপার আছে F1 সমান যদি F2 হয়ে যায়, দুটো বিপরীত অভিমুখে কাজ করে যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু এইখানে যদি কোনো বস্তু দাঁড়িয়ে থাকে, মনে করো আমি সাপোজ যদি বলি এই একটা বল, এই একটা বস্তু, ঠিক আছে, তাহলে এই একটা বস্তু, ধরো এই বস্তুটার ক্ষেত্রে এবার ধরো এদিকে একটা বল প্রয়োগ হচ্ছে আর একটা এদিকে বল প্রয়োগ হচ্ছে, সমান F1 আর F2 যদি মনে করি সমান বল হচ্ছে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আর বিপরীত অভিমুখ হলে কিন্তু বস্তুটা কোনো দিকে গতিশীল হবে না, ঠিক আছে, বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমি ওটাই লিখে দিচ্ছি যে বল দুটি একই রেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করছে। দেখো F1 F2 কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করছে, আর একটা কি, আর তাদের মান সমান হবে, ঠিক আছে, এটা কিন্তু দুই বলের অধীনে সাম্য। এবারে দেখো তিন বলের অধীনে সাম্য দেখাচ্ছি, ঠিক আছে, তিনটি লিখে দেবে, তিনটি বলের অধীনে সাম্য। এক্ষেত্রে কী হবে, ধরো আমি যে বলগুলো নেবো সেগুলো কিন্তু ধরো
এই এরকম করে যদি তিনটে বল আছে মনে করো সাপোজ, ধরো এটা F1, F2, F3। প্রথম শর্তটা কি বলছে দেখো, বলছে যে তিনটি বল আমার যে কাজ করছে F1, F2, F3, মনে করো আমার যদি আমি একটা ধরো খাতা পেজ আছে, আমার খাতার পেজটা একটা প্লেন, ঠিক আছে, ধরো ওই প্লেনে কিন্তু আমাকে থাকতে হবে, মানে আমি এটা বলছি না 3Dতে কিন্তু থাকা চলবে না, একটা এইখানে মনে করো মানে প্রিজমের মতো অবস্থায় থাকা চলবে না। প্রিজমে কী হয়, প্রিজমে এরকম কন্ডিশন, এরকম কন্ডিশন যে একটা বল আমার এইখানে, একটা বল এইখানে, ঠিক আছে, আর একটা বল এরকম কন্ডিশনে F2, F3 এরকম করে, এরকমভাবে থাকা চলবে না। যা থাকতে হবে মানে এরকম একই প্লেনে থাকতে হবে তিনটে বলকে, মানে 2D শেপের যে কোনো একটা প্লেনে থাকতে হবে, মানে 2D প্লেনে তোমার থাকতে হবে। 3D একটা এই কোণে ওই কোণে, মানে তিন কোণে তিন রকম প্রিজম অবস্থায় থাকা চলবে না, একই প্লেনে থাকতে হবে। মনে করো আমার খাতার যেটা প্লেন সেই প্লেনে সেটা থাকতে হবে তোমাদের, মানে 2D প্লেনে তিনটে বলকে তিনটে একই রকম প্লেনে, মনে করো দুটো এখানে আছে, একটা এখানে আছে ত্রিভুজের মতো, একটা উপরে আছে, এটা কিন্তু একটা প্লেন হয়ে যাবে, কিন্তু এটা 2D প্লেন হতে হবে, যেন আমার হাতটাকে টাচ করলে যেন হাতের তালুটা আমারটাকে স্পর্শ করে সেরকম, মানে একটা এরকম নয়, একটা যেন ওই ঘনকের মতো না হয়ে যায়। একটা এখানে বল আছে কাজ করছে, ঠিক আছে, এই মনে করো একটা বল এরকম কাজ করছে, ধরো সাপোজ এরকম ঘটনাটা এরকম আছে, ধরো একটা এইখানে হচ্ছে, একটা ঘনকের এই মাথায় মানে কর্ণ বরাবর হচ্ছে, একটা এইখানে যে কোনো একটা এইখানে একটা বিন্দুতে হচ্ছে, ধরো এইটা একটা এখানে আছে, একটা এইখানে আছে, একটা এখানে আছে, এরকম কিন্তু কন্ডিশনে সেটটা হবে না। তবু এটা কিন্তু একটা একই প্লেন হয়ে গেছে, ঠিক আছে, তিনটেকে একটাই প্লেনে থাকতে হবে। মেন ব্যাপার 2D শেপের মধ্যে কিন্তু প্রত্যেকটাকে থাকতে হবে। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে তিনটি বল একই সমতলে থাকবে, দ্বিতীয় ব্যাপার যেটা তিনটি বলের ক্রিয়ারেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করবে। 3 নম্বর দেখো, যে কোনো ধরো F1 যে বলটা আছে এটাকে কী করতে হবে, এই যে দুটো বল আছে না F2 আর F3, এই যে বলটা আছে, তাহলে F1টা যদি F2 প্লাস F3 সাথে যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু ব্যালেন্স করে যাবে। তার মানে কি, যে কোনো একটি বল অপর দুটি, মানে F1 বলটা দেখো F2 আর F3 কিন্তু উল্টো দিকে আছে, তাহলে এদের যদি আমি লব্ধি বলি এই দিকে, তাহলে F1টা কিন্তু ওই দিকে আছে, দুজনাকার লব্ধি। F2 আর F3 লব্ধি যদি বলি আমি এদিকে কাজ করছে, F2 3 বলে নিচের দিকে কাজ করছে, F1টা ওপরের দিকে যদি কাজ করে, তাহলে F1 এর সঙ্গে F2 3 যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা সাম্য অবস্থায় চলে আসবে। তাহলে যে কোনো একটি বল অপর দুটি বলের যে কোনো একটি বল অপর দুটি বলের লব্ধির সমান ও বিপরীত হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র হিসেবে কাজে লেগে যাচ্ছে। দেখো মানে বল তিনটিকে নিয়ে একটা কি বদ্ধ বলে দিচ্ছি, এখান থেকেই ল্যামের উপপাদ্যটা একটু শুরু হয়ে যাচ্ছে। যে বল তিনটি দিয়ে একটি
বদ্ধ ত্রিভুজ গঠন করা হবে। ঠিক আছে, বদ্ধ ত্রিভুজটা গঠন করা হবে। এবার ল্যামের উপপাদ্য কি বলছে দেখো, আমি যে বলটা প্রয়োগ করছি, ধরো উপরের দিকে আমরা একটা বল প্রয়োগ করছি। এবার ধরো যে পি বলটা আমি ধরো সাপোজ দেখো এখানে একটা ক্ষেত্রে ধরো আমি বললাম আমি ধরো বলগুলোর নাম দিয়ে দিচ্ছি, মনে করো F1 F2 দিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিলাম যে ওই পয়েন্টে যদি কাজ করে। এবার ধরো আমি ধরলাম একটা পি বল, ঠিক আছে, এটা পি বলটা আমার পুরোটা, এটা ধরো ওপরের দিকে দিচ্ছি, মনে করো এই বলটাকে দিচ্ছি কিউ নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা কিউ, আর এটা ধরো মানে যেটা এইদিকে ওপর দিকে কাজ করছে, ধরো তিনটিকে আলাদা আলাদা কালার দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরো এটাকে দিচ্ছি পি বল, ঠিক আছে, ওপরের দিকে ধরে যাচ্ছে এটা ধরো কিউ বল, ঠিক আছে, আর একটা ধরো এদিকে দিচ্ছি আর বল। এটা আর বল। এবার ব্যাপারটা দেখো, এখানে এটা একটু বাড়িয়ে দিলাম, এদিকে পি কিউ আর আর বল আছে। এবার ধরো এইখানে যে কোণটা আছে, এই কোণটার নাম দিলাম আমি ধরো গামা, বহিস্থ কোণটা, ঠিক আছে, এই কোণটার নাম ধরো দিলাম আলফা, এই কোণটার নাম দিলাম ধরো বিটা, ঠিক আছে। এবার ল্যামের উপপাদ্য কি বলছে দেখো, বলছে পি বাই যেখানে বলটা প্রয়োগ করছে পি এর অপোজিটে কোন কোণটা আছে দেখবে, পি বলটা আছে এখানে অপোজিটে কি আছে, বিটা কোণ আছে, তাহলে পি বাই সাইন বিটা সমান কী হবে, কিউ বাই তার অপোজিট কোণটা আছে গামা আছে, তাহলে সাইন গামা সমান কী হবে, আর বাই সাইন আলফা। এটাই কি, এটা অ্যাকচুয়ালি হয় ল্যামের উপপাদ্য, ঠিক আছে। এটা ছোটো করে বলে দিলাম যে পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন গামা সমান আর বাই সাইন আলফা হয়। এবার তোমাদেরকে একটা প্রবলেম দেখিয়ে দিই আমি এই টাইপের ল্যামের উপপাদ্যটা কালে এরকমভাবে যদি বলটা কাজ করে, সেক্ষেত্রে ধরো এরকম আছে কোশ্চেনটা, ছাদের